শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, তার সাথে তাল মিলিয়ে পড়েছে ঘুরতে যাওয়ার আমেজ। এই শীতে দিনের দিন খুবই কম খরচে ঘুরে আসা যায় এমন জায়গার সন্ধান পেলে উইকেন্ডটা বেশ ভালো করেই কাটানো যায়। আজকে আপনাদেরকে এই রকমই একটা জায়গার সন্ধান দেব, যেখানে গভীর জঙ্গলের মধ্য দিয়ে একটা অ্যাডভেঞ্চারাস ট্রেক করতে করতে উঠতে পারবেন 1480 ফিট উপরে। থাকবে মহাদেবের অপূর্ব সুন্দর মন্দির, করতে পারবেন বন্ধু বান্ধবদের সাথে জমিয়ে পিকনিক। কথা বলছি বাঁকুড়ার সর্বোচ্চ শৃঙ্গ বিহারীনাথ পাহাড়ের। যাতায়াত থেকে শুরু করে খাবার, হোটেল, থাকার হোটেল, কত টাকাই বা খরচ হলো, সবকিছুই রয়েছে এই ভিডিওয়। তাহলে বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো গভীর জঙ্গল আর কিছু মানুষের গলা পাচ্ছি। বিহারীনাথ পাহাড়ের উদ্দেশ্যে যেতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে আসানসোল জাংশনে। মানকর স্টেশন থেকে বর্ধমান ঝাঁঝা মেমু স্পেশাল ট্রেনে চলেছি আসানসোল জাংশন। আসানসোল স্টেশনে নেমে আবারও আমাদের ট্রেন পরিবর্তন করে যেতে হবে মধুকুন্ডা স্টেশন। দুর্গাপুর, ওয়ারিয়া, অন্ডাল, রানীগঞ্জ এবং কালীপাহাড়ি স্টেশন পের করে অবশেষে পৌঁছালাম আসানসোল জাংশন। হাওড়া থেকেও আপনারা অজস্র ট্রেন পেয়ে যাবেন আসানসোল জাংশনে আসার জন্য। তো বন্ধুরা অবশেষে পৌঁছালাম আসানসোল জাংশনে, আর এখন ঘড়ির কাঁটায় হয়ে গেছে 10টা। আর এই আদ্রাগামী ট্রেনে করে এখন আমি যাব মধুকুন্ডা। আর আসানসোল থেকে মধুকুন্ডা যেতে মধ্যবর্তী মাত্র দুটো স্টেশন, একটা হচ্ছে বার্নপুর, একটা হচ্ছে দামোদর জাংশন, তারপরেই হচ্ছে মধুকুন্ডা। তাহলে এই ট্রেনটা ছাড়ছে 10টা 15-তে আর মধুকুন্ডা জাংশনে পৌঁছাবো 10টা 42-এ। তো চলো যাওয়া যাক। আর এই ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো বন্ধুরা নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট লেটে আমাদের ট্রেন এখন ছাড়লো আসানসোল জাংশন থেকে, অর্থাৎ এখন ঘড়ির কাঁটায় হয়ে গেছে 10টা 20। এবার দেখা যাক কখন পৌঁছায় মধুকুন্ডা। আসানসোল স্টেশন থেকে আদ্রাগামী বা টাটানগরগামী অজস্র ট্রেন আছে। সেই ট্রেনে চেপে মাত্র আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারবেন মধুকুন্ডা স্টেশন। ভাড়া পড়বে মাত্র 10 টাকা। তো বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু রাইট টাইমেই চলছে, আর এখন রয়েছি দামোদর জাংশনে। তো এই স্টেশনের পরেই দামোদর নদের একটা দুর্দান্ত ভিউ আমাদের চোখে পড়বে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা অবশেষে নামলাম মধুকুন্ডা স্টেশনে। এখন ঘড়িতে হয়ে গেছে 10টা 50। এবার স্টেশনের বাইরে যাব, বাইরে গিয়ে অটো টোটো কিসের ব্যবস্থা রয়েছে দেখি, তারপর তোমাদেরকে জানাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ছিল 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে আমাদের ট্রেন এসে দাঁড়ালো। আর এই প্ল্যাটফর্মের একবারে প্রান্তে চলে আসবেন এই রাস্তা বরাবর। এখন বাঁ দিকে গেলেই দেখতে পাবেন অজস্র অটো টোটো দাঁড়িয়ে আছে, অনেক ভ্যান রয়েছে, টেকার রয়েছে। এখন দেখি যে টেকারে করে যেতে কতক্ষণ লাগে আর কত ভাড়া পড়ে। ইটুরি মোড়, দাদা এখান থেকে ইটুরি মোড় যেতে কত ভাড়া পড়ে? রিজার্ভ না শেয়ার? শেয়ারে কত? শেয়ারে 20 টাকা। আর রিজার্ভ করলে? কজন? একা? আর বলাটাই মুশকিল, মিনিমাম 250 টাকা। 250 টাকা, আচ্ছা। 7 জন 10 জন থাকলে সুবিধা। হ্যাঁ। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে ডাইরেক্ট বিহারীনাথ যাওয়ার পর্যন্ত কোনো অটো টোটো নেই তো? না, রিজার্ভ। এখান থেকে মানে রিজার্ভ করে ডাইরেক্ট যেতে পারি, সেক্ষেত্রে কত ভাড়া পড়ে? 400 টাকা। 400 টাকা। আর এখান থেকে ইটুরি মোড় পর্যন্ত চলে গেলে ওখান থেকে অনেক বাসও পেয়ে যেতে পারবেন, আর এরকম ভ্যানে করে চলে যেতে পারবেন বিহারীনাথ পাহাড়ে। কিন্তু এখন তো প্যাসেঞ্জার দেখি কিছুক্ষণ দাঁড়িয়ে হয় নাকি? না, হবে না, হবে না। মধুকুন্ডা স্টেশন থেকে ইটুরি মোড়ের দূরত্ব 8.2 কিলোমিটার। টেকারে করে সময় লাগে 20 থেকে 30 মিনিট। মাথাপিছু ভাড়া পড়ে মাত্র 20 টাকা। কিন্তু প্যাসেঞ্জার না হওয়ায় গোটা টেকারটা আমাকে একাই রিজার্ভ করতে হয়েছিল। প্রথমে ভাড়া 250 টাকা বললেও কাকুতি মিনতি করে 150 টাকায় রাজি করাতে পেরেছিলাম। তার উপর রাস্তায় 2-1টা প্যাসেঞ্জার হয়ে যাওয়ায় অবশেষে 100 টাকা দিয়েছিলাম। রাস্তা মোটামুটি ভালোই, মাত্র 20 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম ইটুরি মোড়ে। তো বন্ধুরা অবশেষে পৌঁছালাম ইটুরি মোড়ে।
মধুকুণ্ডা স্টেশন থেকে ইতুরি মোড়ের দূরত্ব হচ্ছে 8.2 কিলোমিটার। টেকারে করে মাথাপিছু ভাড়া পড়ে 20 টাকা রানিং টেকারের ক্ষেত্রে, কিন্তু যেহেতু প্যাসেঞ্জার হয়নি তাই আমাকে গোটা টেকারটা একাই রিজার্ভ করতে হলো। আর ভাড়া বলছিল 150 টাকা, কিন্তু এখানে এসে যেহেতু রাস্তায় অনেক প্যাসেঞ্জার হয়ে গেছিলো সেহেতু 100 টাকা দিলাম আর এইখানে পৌঁছালাম। এবার এখান থেকেও বিহারীনাথ যেতে হবে আমাকে, এখান থেকে 6 কিলোমিটার। এখান থেকেও অনেক অটো বা টেকার পাওয়া যায়, এবার দেখি কত ভাড়া পড়ে। আর বাসও চলে, কিন্তু বাসের টাইমটা ঠিক জানা নেই, 12:30 নাগাদ বলছিল টেকারের যে দাদা আমাকে নিয়ে এলো। এবার দেখি সেই বাসটা পেয়ে গেলেও ভালো, মাত্র 20 টাকায় পৌঁছে যেতে পারবো বিহারীনাথ পাহাড়। আর এখানে টোটোর সঙ্গে কথা বলে দেখি তারা কত করে বলছে বিহারীনাথ পাহাড় পর্যন্ত। তো বন্ধুরা, মধুকুণ্ডা স্টেশন থেকে ইতুরি মোড়ে তো চলে এলেন, এবার ইতুরি মোড় থেকেও যে 6 কিলোমিটার বিহারীনাথ পাহাড় সেই দূরত্ব অতিক্রম করতে আপনারা পেয়ে যাবেন অটো। এবার অটোতে রিজার্ভ করার ক্ষেত্রে বা রানিং অটো কত কি ভাড়া পড়ে একবার দাদার কাছে জেনে নিই। আচ্ছা দাদা, এই ইতুরি মোড় থেকে বিহারীনাথ পাহাড় যেতে গেলে রানিংয়ে কত ভাড়া নেন? 20 টাকা, 20 টাকা করে মাথা পিছু। আর যদি রিজার্ভ করি সেক্ষেত্রে 150 টাকা, রিজার্ভে 150 টাকা। আর এখান থেকে কতক্ষণ সময় লাগবে? 20 মিনিটের মতো সময় লাগবে। আর এই রকম দেখতে পাচ্ছ এই অটো করে কিন্তু খুব সহজেই বেরিয়ে যেতে পারবে বিহারীনাথ পাহাড়। কিন্তু এই মুহূর্তে কোনো প্যাসেঞ্জার নেই, আমি একা আছি, সেহেতু আমাকে রিজার্ভ করতে হবে আমি গেলে। কিন্তু আধ ঘন্টা পরেই বাস আছে, বাসে করে আমি চলে যাব। আপনাদের ইনফরমেশন দিয়ে দিলাম, যদি সাথে 5-6 জন বন্ধু আসেন সেক্ষেত্রে ইতুরি মোড়ে চলে এসে এই অটো করে পৌঁছে যান বিহারীনাথ পাহাড় মাত্র 20 টাকার মাথা পিছু ভাড়া দিয়ে। তো বন্ধুরা, ইতুরি মোড় থেকে 12:10-এ একটা বাস আছে, কিন্তু বাসটা এখন ছাড়েনি, দেরি হচ্ছে। কিন্তু দাদার একটা অটো প্যাসেঞ্জার হয়ে যাওয়ায় ছেড়ে দিল। এক্ষেত্রেও কিন্তু মাথা পিছু 20 টাকার বিনিময়ে পৌঁছে যাব বিহারীনাথ পাহাড়। তো চলো, ভালোই হলো, একটা অটো পেয়ে গেলাম। এবার যাওয়া যাক পাহাড়ে, আর হাতে অনেকটা টাইমও পেয়ে যাব তাহলে। তো বন্ধুরা, ইতুরি মোড় থেকে বিহারীনাথ পাহাড়ের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। আর আমাদের অটো কিন্তু যাচ্ছে তার গন্তব্যের দিকে। এখান থেকে পাহাড়টাও দুর্দান্ত দেখতে লাগছে, তোমরাও দেখো। ইটুরি মোড় থেকে বিহারীনাথ পাহাড়ের দূরত্ব 6 কিলোমিটার হলেও সময় লাগবে 30 থেকে 40 মিনিট, কারণ রাস্তা খুব একটা ভালো নয়। কিন্তু ওই যে দূরে দাঁড়িয়ে আছে কুয়াশায় ঢাকা সবুজ পাহাড়, মাথা উঁচু করে বলছে, আমি বাঁকুড়ার সর্বোচ্চ সিংহ, আমার কাছে আসতে বাবা একটু কষ্ট তো করতেই হবে। আমার মাথায় চড়া তো দূরের কথা। তো বন্ধুরা, অবশেষে পৌঁছালাম বিহারীনাথ পাহাড়ের একেবারে পাদদেশে। তো এখান থেকেই কিন্তু আমাদের অটো ছেড়ে দিল। এবার আমাদেরকে যেতে হবে মন্দির দর্শনে, বাবার দর্শন করব। আর চলো যাওয়া যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে বিহারীনাথ পাহাড়। আর এখন এই রাস্তা বরাবর ডান দিকে আমাদের যেতে হবে, অর্থাৎ এই দিকে। আর এই রাস্তায় দেখলাম অনেকগুলো দোকান রয়েছে, হোটেল রয়েছে, আর এই দিকেও কিন্তু অনেক খাবার দোকান রয়েছে। আর চলো যাওয়া যাক তাহলে। তো বন্ধুরা, এই রাস্তা বরাবর যেতে যেতেই ডান দিকে পড়লো বিহারীনাথ অতিথি নিবাস। এখানে আপনারা থাকতে পারবেন, এসি নন এসি রুম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর ফোন নাম্বারটা একবার দেখে নিন। এই হচ্ছে বিহারীনাথ অতিথি নিবাস, একবারে পাহাড়ের পাদদেশেই। তো বন্ধুরা, এইটা ছিল বিহারীনাথ অতিথি নিবাস। আর কিছুটা এগিয়ে এসেই এখানে রয়েছে বিহারীনাথ ট্যুরিস্ট পয়েন্ট, এখানেও কিন্তু থাকতে পারবেন। অর্থাৎ এই বিহারীনাথ পাহাড়ে এলে থাকার কিন্তু অজস্র হোটেল পেয়ে যাবেন, রিসর্ট পেয়ে যাবেন, যেখানে খুব ভালো করে থাকতে পারবেন এই পাহাড়ের পাদদেশে। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে গেলাম বাবার মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছ পিছনে মন্দিরে এবার প্রবেশ করব। আর এই শীতকালে অনেকেই কিন্তু এসেছে পিকনিক করতে, অনেক ভিড় রয়েছে। অবশ্যই বলবো এই বিহারীনাথ একটা দুর্দান্ত জায়গা হয়ে উঠবে এই শীতকালে পিকনিক করার জন্য। আর আপনাদেরকে দেখিয়ে দিই, আমার বাঁ দিকে রয়েছে একটা কুণ্ড আর ডান দিকে মন্দির। এখন মন্দিরে প্রবেশ করব, চলো যাওয়া যাক।
মন্দিরের ভিতর দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই এখানে পুজো করছেন। এখন কেমন দর্শনার্থী পুরোহিত মশাই? এখন দর্শনার্থী খুবই ভালো, যারা এখানে পিকনিক আসছেন তারা সব বাবার পুজো দিচ্ছেন। আচ্ছা। প্রায় প্রতিদিনই প্রায় ভিড় থাকে। আচ্ছা। আর এখন শীতের মরশুমে তো খুবই ভিড় থাকে। আর এখানে মিনিমাম পুজো কততে দিতে পারবো? এখানে আপনার কোনো নির্দিষ্ট কোনো মানে রেট নাই। পুরোহিতকে আপনি যা ইচ্ছা দক্ষিণা দিবেন, আপনার যা সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিবেন, এবং আপনি ফলমূলের জন্য যা আপনার অর্থ লাগে সেটা বাইরের দোকান থেকে কিনতে পারেন বা বাইরের থেকে আপনি কিনে আনতে পারেন। আচ্ছা আচ্ছা। আর এই মন্দিরটা কত বছরের পুরনোতাও? এই মন্দিরটি আপনার এই যে এখন দেখছেন এই যে কাঠামোটি, এই কাঠামোটি এখন নতুন, মোটামুটি 30 বছরের মতো হবে। কিন্তু বাবার পুজো হয়ে আসছে মোটামুটি 150 বছর ধরে। আচ্ছা। এই বাবার পুজো শুরু করেন আমাদের পুরুলিয়া জেলার কাশীপুর থানার যিনি মহারাজা, কাশীপুর রাজা জ্যোতিপ্রসাদ সিংদেও। হ্যাঁ, উনি স্বপ্ন পান এবং বাবার পুজো শুরু করেন। সেই দিন থেকে মোটামুটি আজ পর্যন্ত নিত্য পূজা হয়ে আসছে। আচ্ছা। ওনার সময়কাল মোটামুটি 1915 থেকে 1930 সালের মধ্যে। আর মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। আচ্ছা। সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার আরতির পর মন্দির বন্ধ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। তো বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছেন বিহারীনাথ বাবার মূল মন্দির। আর এই মন্দির চত্বরে অনেকগুলি মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি এই মুহূর্তে রয়েছি বিষ্ণু মন্দিরের সামনে। এখানে দেখুন ভগবান এখানে রয়েছেন, আর এখানে রয়েছে রাধা কৃষ্ণ মন্দির দেখতে পাচ্ছেন। এছাড়াও ওইদিকে আরও কিছু মন্দির রয়েছে, আপনাদের নিয়ে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মায়ের একটা অপূর্ব সুন্দর প্রতিমা রয়েছে, খুব সুন্দর লাগছে মাকে এখানে। জয় মা জয়। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি বিহারীনাথ মন্দিরে, অর্থাৎ পাহাড়ের পাদদেশেই অবস্থিত এই মন্দির। পিছনে আপনাদেরকে দেখালাম বাবার মূল মন্দির। এছাড়াও রয়েছে অনেক মন্দির, যেমন বিষ্ণু মন্দির, মা কালীর মন্দির, বজরংবলীর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, এরকম অজস্র মন্দির রয়েছে ভিতরে। আর এই এত বড় একটা নিম গাছ কিন্তু আপনারা দেখতে পাবেন। আর এত শান্ত শিষ্ট নিরিবিলি, এত সুন্দর ওয়েদারে সত্যি দুর্দান্ত লাগছে। বাবার দর্শন করলাম, এইবার যাব পাহাড়ের মানে কোন জায়গা থেকে পাহাড়ে ওপরে উঠবো সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই ছিল বাবার মূল মন্দির। আর মন্দির থেকে যদি আমি বেরিয়ে আসি তাহলে সামনেই দেখতে পাবো স্বচ্ছ একটা কুণ্ড। চলুন আপনাদের ওইখানে নিয়ে যাই, গিয়ে এই পবিত্র স্বচ্ছ কুণ্ডটি আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে বিহারীনাথ মন্দিরের পাদদেশে এই স্বচ্ছ কুণ্ড। খুবই পবিত্র মানা হয় এই জলকে। তো বন্ধুরা, এই রাস্তা বরাবর মন্দির থেকে বেরিয়ে এলাম। আর এই রাস্তার ঠিক বাঁ দিকের রাস্তা ধরে যদি আমি যাই তাহলেই পেয়ে যাব পাহাড়ে ওঠার রাস্তা। ওই সামনে পাইপগুলো আছে, ওইখানে আমাকে এখন যেতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি যে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে। আর এই রাস্তা বরাবর সোজা আমাকে এখন যেতে হবে পাহাড়ে ওঠার যেই রাস্তা সেটা আপনাদেরকে দেখাতে। তো বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম। এই যে ট্রেকিং রুট, এটাই হচ্ছে বিহারীনাথ পাহাড়ে ওঠার রাস্তা। এই রাস্তা বরাবর কিন্তু যেতে হবে, তবে আমি পৌঁছাতে পারবো বিহারীনাথ পাহাড়ের একেবারে ওপরে। আর এখানে দেখতে পাচ্ছ লেখাই আছে 452 মিটার উচ্চ এই পাহাড়।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বিহারীনাথ পাহাড়ের ওপরে ওঠার রাস্তা। একেবারেই খারাপ অবস্থা, দেখতে পাচ্ছ বড় বড় পাথর আর চারপাশে জঙ্গল। এই রাস্তা বরাবরই কিন্তু সোজা উঠলে আমরা পৌঁছাতে পারবো বিহারীনাথ পাহাড়ের একেবারে উপরে। আর এই বিহারীনাথ পাহাড়ই হচ্ছে বাঁকুড়ার সর্বোচ্চ শৃঙ্গ, যেটার উচ্চতা 452 মিটার, মানে ধরুন ওই 1480 ফিটের কাছাকাছি। আর দ্বিতীয় হচ্ছে শুশুনিয়া, যেটার উচ্চতা 448 মিটারের মতো। তো চারপাশে জঙ্গল, বুঝতেই পারছেন। আর এই শীতকালে অনেকেই কিন্তু ট্রেকিং করে, কারণ পিকনিক করতে আসে। আর বিহারীনাথ পাহাড়ে এসে যদি পাহাড়ের ওপরেই না উঠলাম তাহলে আর কি মজা। দেখি আমি কতটা যেতে পারি। আশা করি পাহাড়ের একেবারে উপরে উঠে আবার নেমে এলে আমার বাসটা মিস হয়ে যাবে। এখান থেকে 2টোর সময় যে বাসটা এখান থেকে ছাড়ে সেটাই আমি ধরবো। তো রাস্তাটা কেমন সেটা দেখাতেই এখন সামান্য উপরে উঠছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে পাথুরে রাস্তা আর চারপাশে এরকম জঙ্গল। তো বন্ধুরা, অন্যান্য পাহাড়গুলোতে কি হয়, কিছুটা উপরে উঠলেই অনেক দোকানও পাওয়া যায় আর আশেপাশে লোকজনও থাকে। কিন্তু এই বিহারীনাথে উঠতে গেলে আমার সঙ্গী খালি এই গাছপালা, না তো আছে কোনো লোক, না তো আছে কোনো দোকান। অর্থাৎ গ্রুপে যদি আসো সেক্ষেত্রে কিন্তু মজা আসবে উঠতে, একটা অভিজ্ঞতা, নতুন একটা অভিজ্ঞতা হবে। কিন্তু আমি বুঝতে পারছি না যে এর থেকে আমি ওপরে উঠবো কি না, কারণ একা আছি আর চারপাশে এত ঝোপ জঙ্গল, তার উপর এরকম পাথুরে রাস্তা, কাউকে দেখতেও পাচ্ছি না উপরে উঠতে গিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো গভীর জঙ্গল আর কিছু মানুষের গলা পাচ্ছি, দেখি সামনে কেউ রয়েছে নাকি। উপরে গেছিলে দাদারা, উপরে গেছিলে একবার? কিছু নেই, কোনো ভিউ নেই। আচ্ছা, তাও কতক্ষণ লাগলো? বাবা, হ্যাঁ তাহলে তো ব্যাক করে যায়। তো বন্ধুরা, বিহারীনাথ পাহাড়ের একেবারে উপরে উঠে যদি ভাবেন একটা দুর্দান্ত ভিউ দেখব, তাহলে কিন্তু ভুল ভাবছেন। উপরে গিয়েও কিন্তু চারপাশে এরকম ঘন জঙ্গলই থাকবে। আর এই পাহাড়টি সেইভাবে সংস্কার করা হয়নি যেইভাবে শুশুনিয়া বলুন, জয়চণ্ডী বলুন, এই পাহাড়গুলো করা হয়েছে। এগুলোর মানে যেতে যেতে অনেক দোকানও পড়ে, অনেক লোকজনের সাথেও দেখা হয়, কিন্তু এই বিহারীনাথ পাহাড় ঘন জঙ্গলে ভরা। দেখতেই পাচ্ছেন চারপাশে পাথুরে রাস্তা আর এইরকম জঙ্গল। আর কিছু দাদারা ওপর থেকে নিচে নেমে এলো, বলল উঠতে অনেকটাই টাইম লাগছে, কিন্তু উঠে সেরকম ভিউ কিচ্ছু নেই। কিন্তু আমি একটা কথাই বলবো, যদি বন্ধুরা মিলে আসেন, একসাথে গ্রুপ করে আসেন, সেক্ষেত্রে এই জঙ্গলের ভিতর উপর ট্রেকিং করতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর আমি ভাবছি আর যাব না, কারণ উপরে অনেকটা টাইমও লাগবে, প্লাস উপর থেকে সেইভাবে দেখার কিছু নেই। তো আপনারা যখন আসবেন তখন তো আশা করি ফ্যামিলি বা গ্রুপে আসবেন, সেক্ষেত্রে উপরে উঠে দেখতে পারেন এবং আমাকে কমেন্টে জানাতে পারেন যে দাদা উপর থেকে এইরকম দৃশ্য দেখলাম, আপনি তো গেলেন না। তো আমি যাই, নিচে চলে যাই। আর কি বলবো, যারা এলো তাদের কাছে এই অভিজ্ঞতা নিয়ে ভেবেছিলাম যে উপরে যাব, কিন্তু তারা যা বললো সেটা শুনে আর যেতে ইচ্ছাও করছে না, আর টাইমটা অনেকটা লাগবে, বাসটা আমি মিস করে দেবো, তাই চলে যাই নিচে। তো বন্ধুরা, পাহাড়ে তো উঠলাম না, নিচে চলে এলাম। এবার অনেক খিদে পেয়ে গেছে, কিছু খেতে হবে। তো সামনে অনেক হোটেল রয়েছে, দোকান রয়েছে, কিছু খেয়ে নেবো। আর তোমরা যারা বিহারীনাথে আসবে পিকনিক করতে এবছর, পাহাড়ের একেবারে উপরে যদি ওঠো, তাহলে আমাকে কমেন্টে জানিও যে দাদা উপর থেকে এইরকম একটা ভিউ দেখলাম। তাহলে নেক্সট টাইম আমি বন্ধুদের সাথে এসে পাহাড়ের একেবারে উপরে উঠবো। আর বিশেষ করে আরও উঠলাম না, কারণ আমি একা আছি, পুরো জঙ্গলে ঘেরা পাহাড়, সেজন্য আরও বেশি করে উপরে গেলাম না। তো এবার কিছু খেয়ে নিই। তো বন্ধুরা, যেখানে আমার অটো আমাকে দাঁড় করিয়েছিল সেখানে কিন্তু আবার চলে এলাম। আর এই রাস্তায় আমি দেখে গেছিলাম একটা হোটেল,
তো এই হোটেলে এখন খাওয়া দাওয়া করব। ভাত তরকারি নর্মাল থালি হচ্ছে 60 টাকা। তো এখন খেয়ে নিই, খেয়ে এখান থেকে বাসে চাপবো। দাদা এখান থেকে বাস কটা আছে? তো বন্ধুরা এই হচ্ছে হোটেল, এবার খেয়ে নিই কারণ খুব খিদেও পেয়ে গেছে। তো বন্ধুরা চলে এসেছে ভাত, এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই কারণ খুব খিদে পেয়ে গেছে। খেয়ে নিয়ে আমাকে আবার বাসও ধরতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে 2 রকমের তরকারি, পাঁপড় আছে আর ডাল আছে, আলু ভাজা আছে। তো খেয়ে নিই। তো বন্ধুরা 2:20 বাস ছিল, কিন্তু তার আগেই একটা টেকারে প্যাসেঞ্জার হয়ে গেল, দাদা ছেড়ে দিল। তাই আমিও বসে পড়লাম, ইতুড়ি চলে যাই। সেখান থেকে মধুকুণ্ডা যদি যাই কোনো টেকার তাহলে চলে যাব স্টেশনে, আর সেখান থেকে ট্রেন পেয়ে যাব। তো যাওয়া যাক ইতুড়ি। বন্ধুরা ইটুড়ি মোড়ে পৌঁছে এবার এখান থেকে আবারও যাচ্ছি মধুকুণ্ডা স্টেশনে। তো যাওয়া যাক। তো বন্ধুরা আবারও পৌঁছে গেলাম মধুকুণ্ডা স্টেশনে। এখান থেকে আমার ট্রেন আছে 3:30-র সময়, আসানসোল পৌঁছাবো। আসানসোল থেকে আবারও মানকড়। কিন্তু আরও একটা রাস্তা আছে যেভাবে খুবই কম সময়ে কম দূরত্ব অতিক্রম করে পৌঁছে যেতে পারবো আসানসোল। সেটা হচ্ছে বিহারীনাথ পাহাড়ের যে মোড়টা ছিল সেই মোড়ের থেকে একটা অটো করে নিতে হবে বা টোটো করে নিতে হবে, যে নদীর ওই পার যাবো বলে। ভাড়া পড়বে মাথাপিছু 20 টাকা বা রিজার্ভ করলে 80 টাকা। তো নদীর একবারে সামনেই নামিয়ে দেবে, নদীটা হেঁটে হেঁটে পার করে নেবেন। তারপর ওই পারটাই হচ্ছে বার্নপুর। এবার বার্নপুর থেকে অজস্র বাস পেয়ে যাবেন আসানসোল যাবার। কিন্তু যেহেতু আমার টাইম মতো হয়ে গেছে তাই আমি আবারও চলে এলাম মধুকুণ্ডা স্টেশনে। এখান থেকে ট্রেনে করে চলে যাই। আর যেহেতু আমি একা আছি, প্রত্যেকটা জায়গায় আমাকে টোটো রিজার্ভ করে নিতে হচ্ছে। তো ওই দিক থেকে গেলেও সেই টোটো আমাকে রিজার্ভ করতে হতো, এক্সট্রা আমাকে টাকা দিতে হতো। আমার যেহেতু টাইম মতো হয়ে গেছিলো তাই বিহারীনাথ পাহাড় থেকেই আমি টেকারে করে চলে এলাম ইতুড়ি মোড়ে। এবার ইতুড়ি মোড় থেকে আবারও একটা টেকারে করে চলে এলাম মধুকুণ্ডা স্টেশনে পুরো পারফেক্ট টাইমে। এখন ঘড়ির কাটায় হয়ে গেছে 2:45 আর আমার 3:30-র সময় ট্রেন আছে। তো যদি অনেকটা আগে হয়ে যায় আপনাদের ঘোরাফেরা তাহলে ওই রাস্তা বরাবর অর্থাৎ বার্নপুর হয়ে বাসে চেপে কিন্তু আসানসোল পৌঁছানো যায়। এই ইনফরমেশানটা জেনে রাখুন। আর ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই শীতে অবশ্যই ঘুরে যান বিহারীনাথ পাহাড়। চলো দেখা হচ্ছে আবারও নতুন কোনো গন্তব্যে গিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।